নমস্কার, কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আপনাদের পাঠ করে শোনাচ্ছি ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে। আমি এটা ধারাবাহিকভাবে পাঠ করছি। আজকে ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্ব শুরু হচ্ছে স্বর্গবাস পর্ব থেকে। নাম পথ। আরও খানিক হেঁটে গিয়ে শুনতে পাই মাইকে কীর্তন গাইছে একটি মধুর ভরাট স্বর। দেখে এলাম তারে সখী। আমারই বাংলা ভাষা। মাত্র কটা দিনই তো মোটে, কদিন আছে আমি কলকাতার বাইরে, মোটে 4 দিন, অথচ মনে হচ্ছে যেন বৎসরাধিক কালগত। বাংলা কীর্তনে মনপ্রাণ পরিপূর্ণ হয়ে উঠল। সামনেই ভারত সেবাশ্রম সংঘ, সেখানেই গানটি হচ্ছে। তার ঠিক পাশে আনন্দময়ীর আশ্রম। পৌঁছে শার্দুল সিং ব্যস্ত হয়ে পড়লেন স্বরূপানন্দজির খোঁজে। ইতিমধ্যে ব্যাগ থেকে একটা ক্যাডবেরি চকোলেট বার, যা হায়দ্রাবাদ এয়ারপোর্টে চন্দ্রশেখর আমাকে উপহার দিয়েছিল, বের করে আমি দুভাগ করে বাচ্চা দুটোর হাতে দিলুম। তারপর তাদের চোখে মুখে যে আশাতীত আহ্লাদটি তখন দেখেছি, তাতেই পূর্ণকুম্ভ অমৃতকুম্ভের স্বাদ আমি পেয়ে গিয়েছি। চকোলেটের কাগজ আর রাংতাটাও তারা আমার কাছ থেকে চেয়ে নিলে। লজ্জা মনটা ছোট হয়ে গেল। এই আমার দেশ। সুখী দুঃখীতে কতটা বিপুল ফারাক আছে বলেই না দুটো গরিব বাচ্চাকে মোটে আধখানা করে চকোলেট খাইয়ে আমি পুণ্যার্জনের দিব্য আনন্দ উপভোগ করছি। অহো, কি পুণ্যাত্মা, কি দরিদ্র দরদি ব্যক্তি! দারিদ্র্যের সুযোগ নেওয়া এখানে পুরোদমে আইনসিদ্ধভাবে চলে বলেই না আজ আমি পৌঁছেছি গঙ্গাদ্বীপে, চাইল্ড লেবার এক্সপ্লয়েট করে। ওরা না থাকলে আমার আশা হতো। মনে পড়ল এক বন্ধুর কথা, যিনি সম্প্রতি বিলেত থেকে ফিরে বম্বেতে এয়ারলাইন্সের দামি হোটেলে রাত্রিবাস করতে গিয়ে আঁতকে উঠেছিলেন এটা আবিষ্কার করে যে 14-15 বছর বয়সের অপাববিদ্ধ মুখের হোটেল বয়গুলির প্রত্যেকেই আড়কাঠি, সব রকম পাপ কাজে পারদর্শী। বেআইনি মদ চাই, গণিকা চাই, স্মাগলার চাই, সব আছে তাদের কাছে। এই তো আমার দেশ। এর গরিবি কি সহজে হটবে? গরিবি ঢুকে পড়েছে আমাদের মজ্জার ভেতরে, ঘুণ ধরিয়েছে হাড়ে। লালা বলল, অনেক রাত হয়েছে, 7:30-8টা বাজে। ঝুঁসিতে আমরা কখন ফিরব? অনেক রাত্রি বেড়ে যাবে যে। সত্যিই তো, আমি তো এখনো ট্যুরিস্ট ব্যুরোর খোঁজ পেলুম না। ঠিক আছে, ওদের তো ছেড়ে দিই, তারপর যা হবার তা হবে। দুজনের হাতে দুটো 10 টাকার নোট দিতে অবাক হয়ে দুই ভাই পরস্পরের হাতের দিকে তাকালো। তারপরে গোঙা তার নোটটি আমার দিকে এগিয়ে দিল। লালা বলল, ये दोनों ही 10-10 रुपया का नोट है, 5-5 दीजिए। তখন তাদের গাল টিপে দিয়ে যেই আমি বলেছি দুটোই তোমাদের দুজনের, অমনি গোঙা হঠাৎ খাস মিলিটারি কায়দায় পায়ে পা ঠুকে আমাকে একটা স্যালুট ছুঁড়ে দিলে, একগাল হাসি সমেত। ও বাবা, ছেলের আবার রঙ্গরসিকতার জ্ঞানও টনটনে। সেই দৃশ্য দেখে লালা গোঙার পিঠে একটা তিরস্কারের হালকা ঠোকর মারল, আর অতি ভদ্র লৌকিক কায়দায় আমাকে একটা সভাশোভন সেলাম করে গোঙার হাত ধরে ছুট লাগালো। আবার অতটা পথ, এখন ওরা কত দূর ছুটবে। আমি বুঝতে পারলুম না আশ্রমের ভেতর ঢুকবো না ঢুকবো না। শার্দুল সিং ইতিমধ্যে এসে তার মালপত্র নিয়ে ভেতরে গেছেন। তার ঘর খাটিয়া জুটে গেছে, জামাই মেয়ে ব্যবস্থা করে রেখেছে তার। এবারে গেছেন আমার জন্য খোঁজ করতে। আমি বসে পড়লুম বাইরে রাস্তার ধারে, একেবারে ধুলোর ওপরে। শরীরে আর দাঁড়াবার শক্তি নেই। সুটকেসটাতে বসার উপায় নেই, তার ডালাটা নরম তলতলে চামড়ার, ছিঁড়ে যাবে। অপেক্ষা অনেকক্ষণ হলো, শার্দুল সিং ফিরলেন না আর। ইতিমধ্যে একজন চেনা বাঙালি মন্ত্রী ভিআইপি গাড়ি থেকে নেমে আশ্রমে ঢুকলেন, সঙ্গে পরমা সুন্দরী স্ত্রী। যেহেতু বহুদিনের পারিবারিক আত্মীয়তা, আমি নিজের অজান্তেই চেঁচিয়ে উঠলাম, অমুক বৌদি! বৌদি থমকে দাঁড়িয়ে চারিদিকে চাইলেন, কিন্তু ধুলোয় বসে থাকা আমাকে দেখা গেল না। ওদের চারিপাশে উৎসুক জনতার ভিড় জমে উঠে দৃষ্টির আড়াল গড়ে দিল। তারা ভেতরে ঢুকে গেলেন।
এবার আমি সুটকেসের ওপরে মাথা নামিয়ে একটু শোবার মতো চেষ্টা করি। কি অসীম ক্লান্তি! তীর্থস্থানের এমনই মজা, রাস্তার ওপরে শুতে কোনো অসুবিধাই হয় না, অন্তত আমার তো নয়। খানিক বাদে মাথা তুলে আশ্রমের দিকে চেয়ে শার্দুল সিংকে খুঁজছি। দেখি মন্ত্রীমশাই সস্ত্রীক বেরিয়ে আসছেন। এবার বৌদি যাতে আমাকে দেখতে পান তাই উঠে দাঁড়ালুম। বৌদিও নিজেই ছুটে এগিয়ে এলেন, খুশি গলায় বললেন, তাই বলি, আমার ডাকনাম ধরে এখানে কে ডাকবে? তারপর সেই অবধারিত প্রশ্নগুলি এসে পড়ল। কবে এলে? কোথায় উঠেছ? কাদের সঙ্গে এসেছ? উত্তরগুলো শুনেই বৌদি আঁতকে উঠলেন। সে কি, এক্ষুনি এলে? আজকের এই সাংঘাতিক ফিরে উঠবার ব্যবস্থা না করে? কি সর্বনাশ! হ্যাঁ, ছি ছি ছি, একা একা মেয়ে মানুষ হয়ে কখনো কুম্ভে আসে কেউ? তুমি কি পাগল? চলো চলো দেখি, ওকে বলে তোমার কি ব্যবস্থা করা যায়। ব্যস্ত হয়ে বৌদি স্বামীর কাছে ছুটলেন, আমার হাতটি নিজের হাতে শক্ত করে ধরে। গাড়ির কাছে গিয়ে আমি হাত ছাড়িয়ে নিই। বুঝতেই তো পারছি এ যাত্রায় আমার ভিআইপি ট্রিপ কপালে নাচছে, নইলে এই ভিড়ে এত আকুল হয়ে চেনা মুখ খোঁজার ফলে হবিত হওয়া মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা। আমার স্থানে অস্থানে ভিআইপি হওয়া ঠেকাবে কে? কিন্তু বৌদির কাছে সব শুনে মন্ত্রী দাদা যে খুব আশ্বাস দিলেন তা তো মনে হচ্ছে না। বরং বৌদির ক্রমশ নিষ্প্রভ হয়ে আসা করুণ মুখচ্ছবি একটা মোগলাই ধমকেরই আভাস দিচ্ছে, আনুমানিক। হ্যাঁ, ফের তুমি এসব বাজে ঝামেলা জোটাতে গেছো? আমি বাপু কিছু করতে পারবো না এই বলে দিলুম। গোছের সাফ ওয়ার্ডিং সম্ভবত। ব্যাপারটা আন্দাজে সমঝে গিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলতে এক মুহূর্তও লাগলো না। গলা উঁচু করে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে ঘোষণা করি, বোধহয় আমার থাকার কোনো ভাবনা নেই। ট্যুরিস্ট ব্যুরোতে ডিকে বর্মনের কাছে আর পিবিআইতে চতুর্বেদীর কাছে চিঠি আছে। বৌদির মুখে আবার আলো জ্বলে উঠল। তবু সেখানেই তো যাচ্ছি আমরা, চলো চলো, তোমাকে প্রেসের ওখানে নামিয়ে দিই। দাদাও এক বাক্যে এই প্রস্তাবে রাজি হন। এবার আমিই প্রশ্ন করি, কত দূর হবে প্রেসের অঞ্চলটা সঙ্গম থেকে? রাত্রি দুটোই লগ্ন পড়বে, তখন স্নান করতে আসা যাবে তো? সঙ্গে সঙ্গে মন্ত্রীর সহচর আমাত্যটি সোৎসাহে জানালেন, সঙ্গম 12 মাইল দূর। আমার মাথায় বাজ পড়ল, 12 মাইল! এই ক্লান্ত পায়ে অতটা আর পারবো না হাঁটতে। আর এখান থেকে সঙ্গম কত দূর? এবার মন্ত্রীমশাই বললেন, মাইল 1.5 হবে বড় জোর। সিদ্ধান্ত পাকা। আপনারা তবে আজ আসুন ভাই বৌদি, আমি আর যাব না। আমি আজ সঙ্গমে স্নান করতে চাই মধ্যরাত্রে। সুতরাং দাদা বৌদি হাত নেড়ে ধুলো উড়িয়ে ভুস করে মিলিয়ে গেলেন। আমার এতক্ষণে মনে পড়ল আমার ব্রিফকেস, সুটকেস, জলের ফ্লাস্ক অর্থাৎ লোটা কম্বল সবই পড়ে আছে অরক্ষিত অবস্থায় রাস্তার ধারে। গিয়ে দেখি যথার্থই আছে সব, কেউ ছোঁয়নি। যাক, পুণ্যক্ষেত্র বলে কথা। এবার পিঠটা পেতে এই ধুলো মাটিতেই একটু শুতে হবে। কম্বলটা বিছিয়ে নেবার ব্যবস্থা করা দরকার। আনন্দময়ী মায়ের আশ্রমে ঢুকেই একটা ছাউনি মতো আছে। সেখানে অনেক গ্রাম্য মানুষকে ধুলোয় কম্বল পেতে শুয়ে থাকতে দেখেছি। আমিও ওইখানেই চলে যাই, কিন্তু না, জায়গা নেই, ভেতরে ঢুকতে পারি না। দোরের কাছে একটু জায়গায় মালপত্র রেখে কম্বলটা পেতে শুয়ে পড়ি। বড্ড ধুলো সত্যি, কিন্তু যে সে ধুলো তো নয়, তীর্থরেণু। কত সাধু সন্ত, কত পুণ্যার্থের পদরজ কণা। এতে নিশ্চয়ই আমার অ্যালার্জি নেই। এতই কি পাপী আমি যে বুক ডাস্ট, পোলেন ডাস্টের মতো তীর্থরেণুতেও অ্যালার্জি থাকবে? কখনো না, হাঁপানি হবে না আমার, উড়ুক যত খুশি ধুলো। সত্যিই কিন্তু শুয়ে পড়েছি এবার। আহ, জয় কুম্ভ! জানি না কটা মুহূর্ত শুয়েছিলাম, হেনকালে 3টি দীর্ঘ ছায়ামূর্তি নিঃশব্দে পাশে এসে দাঁড়ায়। পরনে কালো কালো ওভারকোট, দুজনের মুখে মাথায় বাঁদুরে টুপি ঢাকা, একজনের মাথা গলায় চেক কাটা মাফলার জড়ানো, প্রত্যেকেরই হাত দুটি পকেটে। হাত পকেটে কেন? পকেটে কি রিভলভার আছে? কি আছে পকেটে? 1 নম্বর, আপনি তো বাঙালি। আমি চমকে উঠি, কেন বলুন তো? 2 নম্বর, অমুক মন্ত্রীর সঙ্গে বাংলায় কথা বলছিলেন দেখলাম, আপনিই তো?
আগে হ্যাঁ। কি সর্বনাশ! কারা এরা? জেরা করছে কেন? আমি কি কোনো দোষ করে ফেলেছি? এরা কি গুন্ডা? এরা কি পুলিশ? এরা কি গোয়েন্দা? এরা কারা? ভয়ে পেটের মধ্যে হাত পা সেঁধিয়ে গেছে। কি জানি বাবা, কি অন্যায় করলুম আবার। এভাবে মন্ত্রীর সঙ্গে কি কথা কইতে নেই, নাকি এটা ট্রেসপাসিং? আমি যেহেতু আনন্দময়ী শিষ্যা নই, ওর ছাউনিতে ঢোকা বোধহয় উচিত হয়নি আমার। তাড়াতাড়ি উঠে পড়ি। এখন যাই কোথায় মালপত্র নিয়ে? কুতঃ কুত্রঃ। 1 নম্বর, আপনি ওদের সাথে গেলেন না কেন? ওরা তো ডাকলেন। আমি স্নান করতে চাই, প্রেসের ওখান থেকে সঙ্গম বহু দূর, তাই যাইনি। 2 নম্বর, আপনি এভাবে ধুলোয় শোবেন না দিদি, উঠুন। এত ভালো শাড়ি পরে কেউ কুম্ভের মেলাতে আসে? একেবারে শেষ হয়ে গেল যে, ছি ছি। সত্যি তো, এত ভালো কাপড় আমার মাত্র 2-1টাই আছে। না, ঠিক আছে। আমাদের সঙ্গে চলুন। আপনারা কোথায় উঠেছেন? 1 নম্বর, আমরাও অবশ্যই কোনো জায়গা পাইনি, তবে চেয়ারে বসার জায়গা দিতে পারি আপনাকে। তাছাড়া মাথার ওপর ছাউনি পাবেন। ছাউনি তো আছে আমার মাথায়। 2 নম্বর, কোথায় আছে? আপনি নিজে তো বাইরে। মাথার ওপর চেয়ে দেখি, আরে তাই তো, ছি ছি, আকাশ যে! একেবারেই ভেতরে ঢুকতে পারিনি, অথচ মালগুলো রয়েছে ছাউনির মধ্যে দিব্যি। কেবল নিজেই আমি রয়ে গিয়েছি বাইরে। এ যেন ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির বাড়ির গল্প হলো। টাকাগুলো বাইরে রেখে যারা নিজেরা থাকেন সিন্ধুকে। আমি উঠে দাঁড়িয়ে বলি, মশাইরা, আমাকে যেখানে ছাউনির তলায় বসাবেন সেটা কি অনেক দূরে? তাঁরা বললেন, মোটেই না, ঠিক এই পাশের তাঁবুতে। তারপরে আরেকজন আমাকে আশ্বাস দিয়ে বললেন, আমাদের সঙ্গে মেয়ে ছেলেরাও রয়েছে দিদি ভাই, শুধু মধু ভয় পাবেন না যেন। আপনি বাঙালি মেয়ে ছেলে হয়ে এমন একলাটি এই ভিড়ভাট্টার মধ্যে, তাই আমাদের যেন ভুল বুঝবেন না। মোটেও ভুল বুঝিনি, মোটেও ভয় পাইনি। আমার ভয়টা কাকে? গেলে তো যাবে কটা কাপড়, কখানা বই, যাক না। আমার সংসার জ্ঞান হয়েছে বই কি। আমি তো জানি সবই যায়। একদিন কিছুই ছিল না, একদিন কিছুই থাকবে না। ভয়টা কিসের? ভয় করলে আর আমি আসি এখানে? ভয়ের দিকটাতে নজর দিই না, আমি চোখ মেলে থাকি ভালোবাসার দিকটাতে। এই তো তোমরা 3জন হৃদয়বান বাঙালি ছেলে, মানুষের সহজ শুভার্থী তোমরা। তোমাদের কাছে এখনই আমি কৃতজ্ঞ। অজ্ঞাত কুলশীল একজন পথবাসী মানুষ, তার মাথায় শিশির না পড়ুক, কাপড়ে ধুলো না লাগুক, এটুকু যে চেয়েছো তোমরা, এজন্যই তো আমি আন্তরিক কৃতজ্ঞ। মানুষের জন্য এটুকু চাইবার মতো মানুষও যে জগতে আমাদের থাকে না। তোমাদের হৃদয়ের অমৃতকুম্ভ চিরকাল পূর্ণ থাকুক, তার পুণ্যধারায় স্নান করুক আমার মতো হাজার জন ভাগ্যবান স্নানার্থী। 3জনের হাতে হাতে উঠে গেছে আমার সুটকেস, ব্রিফকেস, লোটা, কম্বল, ফুটুনি ঝোলা। চললুম পাশের তাঁবুর দিকে। সেখান থেকে মাইকে সজোরে গান আসছে। দিব্যি কথকতা করে লবকুশের গাথায় গাইছেন একজন বাঙালি গায়ক। সুন্দর গলা। ঢুকে কোট প্যান্ট মাফলার পরা গায়ককে দেখাও গেল মঞ্চে। মঞ্চের সামনে অজস্র মানুষ ভর্তি চেয়ার। এক জায়গায় গিয়ে সব মালপত্র নামিয়ে দিলে ছেলেরা। দাদু দাদু, এই দেখুন আপনার আরেক নাতনি, এর মালপত্রগুলো আপনি ভালো করে রাখুন। কখন ভাই, একটু উঠে দাঁড়াও। এই দিদি খুব টায়ার্ড, আর একটু হলে রাস্তায় শুয়ে ঘুমিয়ে পড়ছিলেন, একে আগে একটু বসতে দে। মুহূর্তেই যেন পাড়ার পুজো প্যান্ডেলের আবহাওয়ায় এসে পড়েছি। দাদু বললেন, আও নাতনি, আ যাও, ওয়েলকাম টু আওয়ার হোমলেস হোম। মালপত্তর কই? আরে বেটা, বেড যাও, রাত 2টো পর্যন্ত বসে বসেই ঘুম মারো ঘুম, আর আমি ততক্ষণে এদের কোনো আখড়ায় ঢুকে লুকিয়ে লুকিয়ে দম মারো দম করে আসি। হ্যাঁ, হা হা হা। ছেলেগুলি বলল, এখন দম মারবেন না দাদু, মালপত্তরগুলো সামলে থাকুন, আমরা একটু চা খেতে যাচ্ছি। বলে চলে গেল তারা। একটু পরে আমার খেয়াল হলো, কি যেন বলল, চা? ওরা চা খেতে গেল না? অমনি আমি লাফিয়ে উঠি, দাদু, আমিও যে বিকেলে চা খাইনি, সেই বেলা 3টে থেকে হাঁটছি। হ্যাঁ, বেলা 3টে? সে কি রে, এখন তো 9টা বাজে। এতক্ষণ তুই হেঁটেছিস কি রে?
কলকাতা থেকে স্ট্রেট পায়ে হেঁটেই এলি বুঝি? যা যা, আমি বাক্সটা দেখছি, তুই শিগগির চা খেয়ে আয়। আমি দুদ্দার করে উঠে পড়ি। তুই সম্বোধনে ফের শুকনো চোখে জল এসে যায়। বৃদ্ধ ভদ্রলোকের মস্ত সাদা পাকানো গোঁফ, আমার বাবার গোঁফের কথা মনে পড়ে যায়। স্বভাবটাও এর তেমনই জমজমাট। এক মাঝবয়সী ভদ্রলোক বলেন, আপনি কোত্থেকে আসছেন? আপাতত হায়দ্রাবাদ থেকে। আমি চাই না কলকাতা, ভালোবাসা বাড়ি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাবতীয় কুলুজি এখানে ঘাঁটাঘাঁটি হোক। ওই ছেলেরা তো কিছুই জানতে চায়নি। মনে হলো হঠাৎ হায়দ্রাবাদ শুনলে হয়তো ইনি চুপ করে যাবেন, এবং গেলেনও। দাদুর কাছে মালপত্র রেখে আমি তো বেরুলুম চায়ের খোঁজে। এমন সময় আরেকটি ছোকরা এসে আমাকে একটু গোপন গোপন স্টাইলে বেশ ঘনিষ্ঠ সুরে বলল, অম্বিকা সোনি কি এখনো হায়দ্রাবাদে? আগে মানে কদিন আগেই তো সঞ্জয় গান্ধী হায়দ্রাবাদ গিয়েছিলেন, দারুণ ক্রাউড হয়েছিল, ওখানে ওর ভয়ানক হোল্ড। তাই বলছি, অম্বিকা সোনি কি এখনো হায়দ্রাবাদে? শুনে আমি আঁতকে উঠি। সে আমি কেমন করে জানবো মশাই? আমি কি রাজনীতির লোক? আমি ওসব জানি টানি না কে কোথায় থাকে। রাজনীতির লোক নন, তবে যে ওরা বলল অমুক মন্ত্রীর সঙ্গে খুব দহরম মহরম আছে আপনার। হায় রে, দহরম মহরম! তাহলে কি সেই জন্যেই আমার প্রতি এই কৃপাদৃষ্টি? নির্ঘাত তাই। দেখুন, দহরম মহরম নয়, ওরা আমার দুঃসম্পর্কের আত্মীয়। ওই একই হলো। তা শুনলাম আপনি নাকি অমুক মন্ত্রীর ইনভিটেশন রিফিউজ করেছেন, আমার এই ধুলোই ভালো বলে। সত্যি দারুণ মনের জোর আপনার। তাই ভাবলুম আপনি নিশ্চয়ই যুবক। না মশাই না, রিফিউজ করব কেন? ইনভিটেশন কোথায়? একটা লিফট দিচ্ছিলেন ট্যুরিস্ট ব্যুরোয়, সেটা নিইনি, সঙ্গম থেকে বহু মাইল দূর হয়ে যায় বলে। এটা কোনো ব্যাপারই নয় মশাই। ওসব ছাড়ুন, তার চেয়ে বলুন দেখি চায়ের দোকানটা কোথায়? চলুন চলুন দিদি, নিয়ে যাচ্ছি। সরি, কিছু যেন মনে করবেন না, ভুল হয়ে গেছিল। ফের অনেকখানি হেঁটে চৌমাথায় এলুম। সেখানে দোকানে দোকানে বারকোশের উপর মন্ডা, মিঠাই, লাড্ডু, পুরীর পাহাড়, পাঁপড় ভাজারও। ঘিয়ের গন্ধে ম ম করছে বাতাস। তারই পেছনে একটা টুলে বসা এক রাগী চেহারার লোকের সামনে মাটিতে এক ঝোড়া মাটির ভাঁড় এবং উনুনে কেটলি, এবং সামনে গিজগিজ করছে শীতার্ত তৃষ্ণার্ত মানুষ। সে চা দিচ্ছে 8 আনা করে ভাঁড়, যথেষ্ট ছোট। 2 ভাঁড় না খেলে তেষ্টা মেটে না, কিন্তু 2 ভাঁড় পাওয়া সোজা নয়। রেশনিং আছে, কিউ আছে, আর গালাগাল আছে। 8 আনা পয়সা হাতে দিলে সে খালি ভাঁড়টাই শুধু আপনাকে দেবে। তারপর ভাঁড়টা পেতে দাঁড়ালে আরেকজন সেই ভাঁড়ে চা ফ্রি ঢেলে দেবে। তার জন্য আর পয়সা লাগবে না। কিন্তু চাওলার কি মেজাজ! একটি ভদ্রলোক 8 আনা টেবিলে রেখে নিচু হয়ে যেই ভাঁড়টি হাতে তুলে নিয়েছেন, অমনি সে খপ করে তার হাতটি ধরে ভাঁড়টি কেড়ে নিয়ে যাচ্ছে তাই একটা গাল দিল। সে আধুলিটাকে দেখতে পায়নি। চোখে আঙুল দিয়ে জলজ্জান্ত সুগোল আধুলিটা দেখিয়ে দেবার পরে সে হাত ছাড়ল এবং ভাঁড় তুলে দিল বটে, কিন্তু দুঃখ প্রকাশের ধার দিয়েও গেল না। অথচ ওর কাছেই চা খেতে হবে, কাছাকাছি সেই একমেব দ্বিতীয়ম চাওলা। অন্য চাওয়ালা খুঁজতে আবার 1 মাইল কে হাঁটবে? বিনয়ী না হই উপায় নেই। স্বার্থ দদাতি বিনয়ম। চা খেতে খেতে আলাপ হলো একটি দাদা এবং একজন বৌদির সঙ্গে। যে ছেলেরা আমাকে পথের ধুলা হইতে কুড়াইয়া ছাউনির তলায় এনেছে, সেই ছেলেদের দলপতি এই দাদা। ছেলেরা তার মত নিয়ে নিয়েছে। অবলা এই নারীটিকে তিনি দলভুক্ত করতে রাজি হয়েছেন। 50 মিলে দল বেঁধে এসেছেন কয়েকটি মোটর গাড়ি করে, সোজা পশ্চিমবাংলা থেকে। যাহা 50 তাহাই 51। আর আলাপ হলো একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে, যিনি আমাদের এক বন্ধুর, অশোক রুদ্র, চোখের রেটিনায় অস্ত্রোপচার করেছেন। যেমন তাকে নামে চিনি, দেখা গেল অমলবাবু তেমনি আমাকে লেখায় চেনেন। আমাকে লেখায় চেনেন এমন তীক্ষ্ণ স্মৃতিশক্তির মানুষ তো বিশ্বব্রহ্মাণ্ডে বিরল। তাই কোথাও একজন পাঠক দেখতে পেলে ধন্য হয়ে যায়, আর তাকে ভুলি না। চা পর্ব মিটিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এগোই।
এরা এখন যাবেন ঘুরতে। ওরে বাবা, আবার ঘোরা? আমি বলি, আমি ওই ছাউনিটার নিচেই কম্বল জড়িয়ে মাটিতে লম্বা হব। পিঠটা যেন ভেঙে পড়ছে। 1 ঘন্টা আমাকে শুতেই হবে যেখানে হোক। মধ্যরাত্রে স্নান করা এখনো বাকি। অমলবাবু বললেন, ভাবনা নেই, একটু শোয়ার ব্যবস্থা হয়ে যাবে। দল বেঁধে বেশ কিছু দূর হেঁটে যাবার পরে এবার একগুচ্ছ ছোট ছোট তাঁবুর পিছন দিকে এসে পড়লুম। নানাবিধ সাধু সন্ন্যাসীর আশ্রম সেখানে। পাহাড়ি বাবা, কাঠিয়া বাবা, কত নাম। এক জায়গায় দাঁড়িয়ে পড়ে একে একে এরা বাঁশের বেড়াটি ডিঙোলেন। এটা অবশ্যই এই তাঁবু অঞ্চলের চত্বরে ঢোকার সদর রাস্তা নয়। ওপার থেকে আমার দিকে তাকিয়ে ইতস্তত করছেন দেখে আমিও চট করে বাঁশের বেড়াটি ডিঙিয়ে ফেললুম। এসব তুচ্ছ বিষয়ে যে আমাকে নিয়ে ওদের চিন্তার কোনো কারণ নেই সেটা বোঝাতে। নিশ্চিত হয়ে তারা এবার ডাকাডাকি শুরু করলেন একটি নাম ধরে। রাত্রে তো অমাবস্যার, শীত প্রচণ্ড, কুয়াশাও আছে। ধুনির ধোঁয়ায় সারা অঞ্চলটি ঘোর আচ্ছন্ন। হাঁকডাক শুনে এক ভদ্রলোক সেই ধূমজাল ফুঁড়ে জাদু বলে উদ্গত হলেন। ভদ্রলোক বাঙালি। তার হাতে আমাকে সমর্পণ করে বলা হলো, একে 1 ঘন্টা শুতে ঠাঁই দাও তোমাদের তাঁবুতে। ইনি অত্যন্ত ক্লান্ত। প্রমিস করছি উটের মতো অঘটন ঘটবে না। কিন্তু আমাদের তাঁবু যে খুবই ছোট এবং ভর্তি। 1 ঘন্টা পরেই আমরা এসে একে তুলে নিয়ে যাব। কথা দিচ্ছি এ ব্যক্তি সারা রাত জাঁকিয়ে থাকবে না তাঁবু জুড়ে। ডোন্ট ওয়ারি। ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে, 6ষ্ঠ পর্ব আজকে এখানেই শেষ করছি। আগের পর্বের প্রশ্নের উত্তর, শার্দুল সিং আনন্দময়ী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। বন্ধুরা, যদি গল্প নির্বাচন ও গল্প পাঠ ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। আজকের প্রশ্ন, লেখিকা লালা এবং গোঙাকে টাকা ছাড়াও আর কি দিয়েছিলেন? আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে আমার ধন্যবাদ জানাই।